বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিকতার এই পূর্বে পরমাণু গঠনের যে দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। আমরা এতদিন ধরে যেটা দেখেছি বা গত অধ্যায়ে পরমাণু গঠনের প্রাথমিক আলোচনা থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তো এবার ওটা আমি আরো দেখাবো কি একটা বিন্যাস করতে হয় পরমাণু গঠনটা খুঁজে বের করার জন্য। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা চার্ট তুলে ধরবো তোমরা পারমাণবিক সংখ্যার ধারাবাহিকতা মনে রাখার জন্য এবং ইলেকট্রন বিন্যাসগুলো কত কত হবে। চলো দেরি না করে আমরা সেই বিষয়গুলো দেখি। দেখো এখানে পরমাণু গঠনের অধ্যায়ে অনেকগুলো মৌলের নাম আছে। এই মৌলের নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তো এই পারমাণবিক সংখ্যা মোতাবেকই আমাদের এই মৌলগুলোকে সাজানো হয়েছে এখানে। তো পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। সেটা তার যোজনে জানা যায়, যোজ্যতা বা যোজনে জানা যায়, এবং মৌলটি কোন গ্রুপে অবস্থিত সেটাও কিন্তু জানা যায়। তোমরা ধাপে ধাপে শিখবা। তো কথা হচ্ছে এখানে প্রাথমিক বিষয়গুলো তোমাকে দেওয়া হয়েছে দ্বারা নবম দশম বা এই একাদশ দ্বাদশ তাদের জন্য বেশি আরো বিস্তারিত আছে। তো আমি তোমাদের উপযোগী করে কিছু তথ্য তুলে ধরবো এবং ছন্দ তুলে ধরবো যেটা তোমরা মনে রাখতে পারো। যেমন এখানে হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, তারপর হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4। এমনকি এই শব্দগুলো দিয়ে তোমরা একটা ছন্দ বানাইতে পারো যাতে মনে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যার সিরিয়াল মোতাবেক। যেন আমি যেটা বললাম, হাই হিলি বেরোবি, কানায় অক্সিজেন ফ্লুরি নিয়ে সোডিয়াম ম্যাক্স। এরপর হচ্ছে আলোচিলি ফয়সাল, আলোচিলি ফয়সাল আলোচিলি ফয়সাল কারণ ক্লোরিনের আগমন, ক্লোরিনের আগমনে আলোচিলি ফয়সাল। এবং আমরা লিখবো হচ্ছে আলোচিলি ফয়সাল ক্লোরিনের আগমন, কারণ ক্লোরিনের আগমন ঘটছে, কারণ ক্লোরিনের আগমন ঘটছে। তাহলে ক্লোরিন এবং আর্গন আমরা জানতে পারি। হাই হিলি বেরিয়াম কয়েকটা আমি তোমাদেরকে লিখে রেখেছি। আমি এই ছন্দটা নিজে বানিয়েছি, এগুলো অর্থ থাকুক না, কিন্তু আমরা যাতে ছন্দর সাহায্যে আমরা মৌলের নামগুলো মনে রাখতে পারি। হাই হিলি বেরোবি, কাটায় অক্সিজেন ফ্লোরিন নিয়ে সোডিয়াম ম্যাগনেসিয়াম, আলোচিলি ফয়সাল ক্লোরিনের আগমন ঘটছে। এখন দেখো এটার অর্থ ভাবো। হাই মানে হাইড্রোজেন, হিলি মানে হিলিয়াম, হি মানে হিলিয়াম, লি মানে লিথিয়াম, বে মানে এই যে আমি তুলতে দেখাই এখানে, বে মানে বেরিলিয়াম। এই মৌলগুলো কিন্তু পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে, সেভাবেও কিন্তু এগুলো বিশদভাবে জানা যায়। তার একটা লিস্ট আমি দেখাচ্ছি যেগুলো সাধারণত এসএসসি ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিংবা ইন্টারে যারা পড়াবে। যেমন ক্ষার ধাতু সমূহ যেটা অ্যালকালাইন ম্যাটেরিয়াল, সেগুলো আছে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিএস এবং সিজিএম এবং হচ্ছে ফেরিয়াম। তো এটাকে আমরা ছন্দ আকারে যেটা দিচ্ছি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা লিখতে পারো তোমরা। তাহলে এর মাধ্যমে এখানে কিন্তু বিরিয়ানি মানে বেরিলিয়াম আর মোগলাই মানে ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, সরিয়ে মানে স্ট্রনশিয়াম, তারপর বাটিতে মানে বেরিয়াম, রাখা মানে রেডিয়াম, এভাবে। তারপর হ্যালোজেনগুলোর যে নাম গ্রুপ 17তে, দেখো এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর অ্যান্টিস্টাইন। এটা আমরা এভাবে বলতে পারি যে ফেলকরি ব্রোমিন ডিবি আয়োডিন অ্যান্টি, ফেলকরে ব্রোমিন ডিবি আয়োডিন অ্যান্টি।
আমি এটা হচ্ছে কি ফেল করি, একটা ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টানাইন, এবার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হেনা নীলা আর করিম যাবে রংপুর। হেনা নীলা আর করিম যাবে রংপুর। হেনা মানে হিলিয়াম, নীলা মানে নিয়ন, আর্গন মানে আর মানে আর্গন, করিম মানে ক্রিপ্টন, আর জেনন হচ্ছে যাবে মানে রংপুর। তাহলে হেনা নীলা আর করিম যাবে রংপুর। এটাকে মনে রাখলে তোমরা এই গ্রুপের নামগুলো কিন্তু মনে রাখতে পারো। তো পদার্থ সারণীর প্রথম 20টি মৌল মনে রাখার যে কৌশল সেগুলো আমরা হাই হিলি লীলা বেঁকে বড় কাঠের নিলে অক্সিজেন ফ্লুরিন নিয়নের সাথে সোডিয়াম ম্যাগনেসিয়াম এলো। তারপর সিনেমার পোস্টার সিলিকেটের ফসফরাস সালফার ক্লোরিন আর আর্গন। তো এরকম যে পদার্থ সারণীর প্রথম যে 20টি মৌল মনে রাখার কৌশল আমাদের মেন হচ্ছে এটা একটু হাই হিলিয়াম লীলা বেঁকে বড় কাঁঠাল নিলে অক্সিজেন ফ্লুরিন নিয়নের সাথে সোডিয়াম ম্যাগনেসিয়াম এলে সিনেমার পোস্টার সিলিকেটের ফসফরাস সালফার ক্লোরিন আর আর্গন দেখো। এইটা বলছে তোমরা দেখতে পারো, না হলে আমি যেভাবে বলেছিলাম, হ্যাঁ, হাই হিলি বেরোবি যেটা বলছিলাম সেটাও কিন্তু তোমরা রাখতে পারো এখানে। তাহলে তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে, ঠিক আছে। প্রথম যেটা, তাহলে প্রথম যেহেতু বলা হচ্ছে তার পদার্থ সারণীর দিক থেকে 1, 2, 3 এগুলো পদার্থ সারণী যে না কি রাসায়নিক পারমাণবিক সংখ্যা ওটা নির্দেশ করবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এইগুলা মৌলগুলার মনে রাখার যে গল্পের ছন্দে সেই টেকনিকটা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের বেশি ইম্পর্টেন্ট হবে পদার্থ সারণীর প্রথম যে 20টি মৌল, যে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, লিথিয়াম আছে, চলো আমরা সেটা দেখি। এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তো এইটার প্রেক্ষিতে আমি করেছি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সিরিয়াল নাম্বারই, এগুলা কি পারমাণবিক নাম্বার সহকারে। অক্সিজেন যেমন পারমাণবিক সংখ্যা হতো 8, তাহলে এইগুলা, তাহলে এই সিরিয়ালি যেটা আমি সাজাইছি সেটা তোমরা করতে পারো 20টা একেবারে প্রথম 20টা। এটাই হচ্ছে কি, এই যে হাই হিলিয়াম লীলা থেকে বড় কাঁঠাল নিলে অক্সিজেন ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম এলো সিনেমার পোস্টার সালফার ক্লোরিন আর দেখো ক্যালসিয়াম, ক্লোরিন আর দেখো ক্যালসিয়াম। এইটা যদি তোমরা মনে রাখো, এখান থেকে হাই হিলিয়াম লীলা বেঁকে বড় কাঁঠাল নিলে অক্সিজেন ফ্লুরিন নিয়নের সাথে সোডিয়াম ম্যাগনেসিয়াম এলো সিনেমার পোস্টার সিলিকেটের ফসফরাস সালফার ক্লোরিন আর আর্গন দেয়। তাহলে এইভাবে তোমরা সাজিয়ে নিয়ে তোমাদের কাঙ্ক্ষিত মৌলের নামগুলো তোমরা মুখস্থ করে দিতে পারো। কারণ এইটা যদি জানো তাহলে এখান থেকে তোমরা তার ইলেকট্রোমিনেশন মাধ্যমে তার ধর্ম এবং কোন গ্রুপে কোন পর্যায়ে কিংবা তার যোজনী কত এগুলো কিন্তু বের করা যায়। আর বিশেষ করে আমাদের পারমাণবিক সংখ্যা দরকার হবে যাতে আমরা ইলেকট্রোবিন্যাস করতে পারি, ঠিক আছে। এই জন্য তো এখানে ইলেকট্রোবিন্যাস ও মৌলের যে ধর্ম এগুলো কীভাবে তোমরা পাইবা, আগে ইলেকট্রোবিন্যাস জানতে হবে, তারপর মৌলের যে ধর্মগুলো এখান থেকে পাইবা। এখন আমাদের এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, আমরা দেখি বিক্রিয়া মানে এটা কি, এটা হচ্ছে মৌলের যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের যে বিষয়টা আমরা দেখি। যখন দুটো মৌল একসাথে আমরা সংমিশ্রণ করবো বা বিক্রিয়া করবো, তাহলে এক্ষেত্রে কি সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে, যে ত্যাগ করার পরে সে একটা ধনাত্মক আধানে রূপান্তর হবে।
তার মানে যে দান করে সে তা পাওয়া উচিত, তার প্লাস থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে গ্রহণ করেছে, এদিকে এইটা আবার ক্লোরিন গ্রহণ করেছে, তখন সে কি হয়ে গেল, সে ঋণী হয়ে গেল, কিন্তু ঋণাত্মক। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, আমরা যেটা করব, এই যে এখানে এই ইলেকট্রন ইলেকট্রন বাদ যাবে, কাটা যাবে, তখন এই Na+F এটা হলো। ঠিক আছে, Na+ কি হবে, F হবে। তারপর এটা হলো কি, এটা Na+, Na এখানে যে ধনাত্মক আধান যেটা দেওয়া হলো, আর F হচ্ছে মাইনাস এটা। ঠিক আছে, মানে এটা সমান, তাহলে মানে বিক্রিয়া হওয়ার পরে আমাদের উত্তর কি NaF অথবা NaF, যে সোডিয়াম। আমি এটা ক্লোরিনে দিতে পারি, এখানে ক্লোরিন না দিয়ে ক্লোরিনও দিতে পারি, আয়রন না দিয়ে ক্লোরিন দিতে পারি, সিএলও দিতে পারি। আর সেটাও আমাদের আস্তে আস্তে কীভাবে সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়, এটা কিন্তু আছে। ঠিক আছে, তো তাহলে এ ধরনের আরও বিক্রিয়া কিন্তু থাকবে, সেটা কি, কীভাবে বন্ধন, আয়নিক বন্ধন গঠন করতেছে, কীভাবে একটা স্ট্রাকচার গঠন হবে সোডিয়াম এবং আয়রনের, বা সোডিয়াম এবং ক্লোরিন। ঠিক আছে, একটা লবণের দানা, খাবার লবণের দানা কীভাবে তৈরি করছে, এখানে সোডিয়াম আছে, তারপর ক্লোরিন আছে, এটা মিলেই আমার খাবার লবণের দানা রাস্তা করতে হচ্ছে এটা। তো এটা কীভাবে হচ্ছে, দেখো আমাদের এখানে যদি আমি বুঝতে চাই, আচ্ছা এখানে যদি আমরা এই বিষয়টা একটু, ইলেকট্রন বিন্যাসের মূল্য করবো, মৌলিক পদার্থের মূলত তাদের পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে, ব্যালেন্স ইলেকট্রন। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয়, যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেই হিলিয়াম পরমাণু বেশ নিষ্ক্রিয়, সেই সাথে স্থিতিশীলতা, তাহলে সে কাউকে দিতে পারবে না, দিলে সে নিজে শূন্য হয়ে যাবে, যেহেতু তার অলরেডি ব্যালেন্স আছে। যার ব্যালেন্স কম আছে সে নিজে, যার বেশি সে দান করে দিবে, এই হিসেবে আছে। প্রতিটি পরমাণু এরকম স্থিতিশীল অবস্থা থাকতে চায়, এটা তাদের কিন্তু কি একটা প্রবণতা। যদি কোনো কারো যদি বেশি থেকে থাকে, তখন সে চাইবে যে সেটা দান করে দিতে, আর যার কম আছে সে চাইবে যে গ্রহণ করতে। এই ধরনের অবস্থা, কিন্তু গ্রহণ করে তার অষ্টক পূর্ণ করতে যাবে, সাম্যাবস্থা পূরণ করতে যাবে, আর যার বেশি আছে সেটা দিয়েও সেই সাম্যাবস্থা ফিরে দিতে চাইবে। ঠিক আছে, তাহলে একটি পরমাণু শেষ কক্ষপথে শক্তি স্তরে যতটি প্রয়োজনের চেয়ে বেশি বা কম থাকে, তাহলে কি হবে, ওই যে বেশি থাকলে দিয়ে দিবে, আর কম থাকলে গ্রহণ করবে, এটা কারণ তার পূর্ণতা থাকা দরকার। যেমন সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তিতে 1টি ইলেকট্রন থাকে, তাহলে এটি কি সর্বাধিক স্থিতিশীল অবস্থা? নিশ্চয় না। তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন থাকায় এটি বেশ সক্রিয় এবং খুব স্থিতিশীল নয়। কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করবে? সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তিতে 2টি এবং দ্বিতীয় শক্তিতে 8টি থাকবে, তাহলে এটাই স্থিতিশীল অবস্থায় থাকবে। এই জন্য সে কি করবে, বর্জন করবে। অন্যদিকে যার কম আছে সে চাইবে যে একটি গ্রহণ করতে। আমরা যদি এই হিসেবটা যদি এখানে ফ্লোরিনের বেলায় যদি আমরা ধরি, এই যে আয়রন, এটা ফ্লোরিন, হ্যাঁ, তাহলে সেটা কি, ফ্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে, তাহলে একটু আমরা দেখি ফ্লোরিন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস 2 এবং 7। একটু চিন্তা করে দেখো, তার প্রথম চতুস্তরে ঠিক আছে, দ্বিতীয় চতুর্থ পূর্ণ হয়নি, যে 8টি থাকার কথা, আছে হচ্ছে 7টি, বরঞ্চ সে যদি কারো কাছ থেকে একটা নেয়, তার অষ্টকটা পূর্ণ হবে, যেটা অষ্টক পূর্ণ মানে 8টি যে থাকে এই ইলেকট্রনটা সেটা পূর্ণ হবে। তাহলে এজন্য ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আধান যুক্ত হয়েছে, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এরকম ঋণাত্মক আধানযুক্ত আয়ন কি অ্যানায়ন, এটা অ্যানায়ন। আর পাঁচটাকে যদি দিয়ে দান করে যে হবে, সেটা হচ্ছে ক্যাটায়ন, অথবা অ্যানোড অ্যান্ড ক্যাথোড বলা হয়, এই ক্যাটায়ন।
দান করে ক্যাটায়ন হতে আর গ্রহণ করে অ্যানায়ন হবে। সেইভাবে বিক্রিয়াটা কিন্তু হয়েছে এবং ফলে তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। তারা একই অন্যের কাছে আসলে ইলেকট্রন সজ্জা পুনর্বিন্যাসের মাধ্যমে পরস্পরের সাথে বন্ধন আবদ্ধ হয়। এভাবে দুটি বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণুতে যৌগ তৈরি হয়। আচ্ছা, এখানে আছে আমরা এখানে আরো অনেক কিছু আছে যে প্রশ্ন থাকবে, আমি কিন্তু আরো একটু করে ব্রিফ দেব বোঝানোর জন্য। যেমন আমরা এখানে আমরা সোডিয়ামের থেকে দেখব, সে যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন সে একটি যে ধনাত্মক আধানে আহিত হবে। অপরদিকে ক্লোরিন কি করবে, ক্লোরিন যেহেতু এখানে আমরা বলছিলাম কি সোডিয়াম এখানে অষ্টক পূর্ণ করে তৃতীয় শক্তিতে একটা বেশি আছে, সেই চাইবে সেটা দিয়ে দিতে। অবনতিকে যে ক্লোরিনের আমার একটা জায়গায় গিয়ে তার অষ্টক পূর্ণ হচ্ছে না, সেই সোডিয়ামটা গ্রহণ করতে আমরা আসতেছি তুই এটা আপনি সেটা গ্রহণ করবেন। গ্রহণ করলে গ্রহণ করে সে কি হলো, ক্লোরিন ঋণাত্মক আধানে আহিত হয়। তাহলে আমরা এটাকে যদি আমরা টোটাল করি সোডিয়াম ক্লোরাইড হবে, মানে যেটা খাবার লবণ করে এই অষ্টক পূর্ণ করেছে, এইভাবে তারা রূপান্তরিত হবে। এটা আর এটা বাদ যাবে, আর এদিকে থাকবে হলো এই যে সোডিয়াম এই যে প্লাস ক্লোরিন। তাহলে বোঝা যাচ্ছে এটা থেকে একজন আরেকজনকে কি করেছে, সহযোগিতা করেছে, বা তার সোডিয়াম বেশি একটা অতিরিক্ত আছে অষ্টকের বাইরে, সেটা ক্লোরিনকে দিয়ে দিলে ক্লোরিন অষ্টক পূর্ণ হবে, তারা সাম্য অবস্থায় থাকবে। কারণ পরমাণু সমূহ আগে বলা হয়েছে মৌসমূহ তারা কোনোভাবে সাম্য অবস্থায় থাকতে চায়, এটা তাদের ধর্ম। এই কারণেই তাদের এইভাবে তারা বিক্রিয়াটা করে। ঠিক আছে, তো এই জন্য তোমরা দেখে থাকবে, আমরা যদি এটা যদি ইলেকট্রোবিন্যাসন করে দেখি সোডিয়ামটা সোডিয়াম 11 তারা হবে 11টি। আমরা করি 1s² এটা একটা সূত্র, 2s² এটা উপর আমি দিয়ে দেবো, তারপর হচ্ছে 2p6 তাহলে কত হলো আমার 2 এর দিয়ে 4টা আছে, তারপর এখানে হচ্ছে 6টা 1s² তারপর 2s² দিলাম, তবে 2s আর 2p এই দুটোর মধ্যে হচ্ছে কতটি, আর দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে আমার 8টি, আর এখানে হচ্ছে 2টি, প্রথম শক্তি স্তর আর সেকেন্ড শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। এরপরে হচ্ছে 3s1, তাহলে আমার অষ্টকের বাইরে আসলে এই দুটো অষ্টক, এই দুটো মিলে আমার কি হলো অষ্টক, এটা 8টি, 4 আর 6 হচ্ছে না সরি এটি 2 এবং এখানে 6 8, এখানে হচ্ছে 8টি একটা, মানে দ্বিতীয় শক্তি স্তর দুটো থাকবে, এটা স্বাভাবিক। তারপর নিম্ন অনুসারে আমাদের হচ্ছে যে আসলে প্রথমে হচ্ছে যে 2টা, তারপর দ্বিতীয় শক্তি স্তর 8টি, তৃতীয়ত কত যে 18টি, এইভাবে কিন্তু আমার থাকে। তো এখন আমার এইভাবে যদি না থাকে তখন বুঝতে হবে একটা সাম্যাবস্থা নাই, তাদেরকে আনতে হবে, যার বেশি সে দিয়ে দিবে, যার কম আছে গ্রহণ করবে। কীভাবে, তাহলে আমরা বাইরের শক্তির একটি রয়ে গেছে, এটাই কিন্তু সোডিয়াম ক্লোরিনকে দিয়ে দেবে। অপরদিকে আমরা যদি দেখি ক্লোরিন সিএল কত 17, ক্লোরিন হচ্ছে কত 17, এদিকে সিএল 17, তাহলে আমাদের কি হয় 1s² তারপর 2s², 2p6, তারপর 3s²,
তিরিটি তাহলে আছে হলো কি 10 10 দিয়ে 12, 12 এর 6 হচ্ছে 18। তাহলে আমরা দেখি এখানে এই দেখো এটা তৃতীয় শক্তি স্তরে আমার অর্থপূর্ণ করার কথা, এটা 5 6 5, তাহলে তার একটা কি আছে দরকার আছে, 7টা হয়ে যায়। তখন ক্লোরিন সোডিয়াম থেকে যখন একটা সে নিয়ে নেবে তখন সে 8 হয়ে যাবে, তার নষ্ট পণ্যগুলো সে সামনে অবস্থা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা যদি আমার এই বিষয়গুলো বুঝো এবং ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সঠিক সাথে থাকবে। আমি এ ধরনের আরও সুন্দর এবং গোছালো ভিডিও দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করবো আরও সুন্দর ব্যবস্থা করার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।